গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত ক্লাসে যে জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখান থেকে যে প্রথম ভাগটা যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, সেই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই তো? আচ্ছা, আজকে কিন্তু স্টুডেন্ট আমরা মৌসুমী জলবায়ু অঞ্চল সম্পর্কে বিস্তারিত জানব এবং এর পরের ক্লাসে আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু ও তুন্দ্রা জলবায়ু অঞ্চল সম্পর্কেও জানব। আজকে আমরা জানব মৌসুমী জলবায়ু অঞ্চল সম্পর্কে। তার আগে বিগত ক্লাসে বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে তোমাদের কতটা ধারণা তৈরি হয়েছে, চলো চট করে দুটো একটা কোশ্চেনের মাধ্যমে জেনে নেওয়া যাক, তাই তো? ঠিক আছে, চলো। তাহলে তোমরা আমাকে বলো, এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন কোন উপজাতির মানুষ বা কোন কোন অধিবাসীরা বসবাস করে? ভেরি গুড। পিগমি, রেড ইন্ডিয়ান, সেমাং, বান্টু, তাই তো? আচ্ছা, এরপরে আমাকে বলো, এই যে ট্রান্স আমাজন হাইওয়ে নিরক্ষীয় অঞ্চলে তৈরি করা হয়েছে, এটা কত সালে তৈরি করা হয়েছে? 1970 সালে। খুব ভালো বলেছো। এবার বলো আমাকে, যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের গড় উষ্ণতা কত? বার্ষিক গড় উষ্ণতা কত? 27 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? ভেরি গুড। এবারে বলো, 4 o'clock রেন কাকে বলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকেল বেলা 3টে 4টের সময় কিউমুলো নিম্বাস বা ঘন কিউমুলো নিম্বাস মেঘের দ্বারা কিন্তু প্রচুর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। তাকে কি বলা হয়? 4 o'clock রেন। আচ্ছা, লাস্ট কোশ্চেন বলো, যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল উত্তরে এবং নিরক্ষরেখার উত্তরে এবং দক্ষিণে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়? ভেরি গুড। 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। খুব ভালো বলেছো তোমরা। তাহলে আগের ক্লাসে তোমরা তাহলে মন দিয়ে শুনেছো, এটাই ধরে নেওয়া যায় নাকি? ঠিক আছে, ভেরি গুড। তাহলে স্টুডেন্ট চলো আজকে শুরু করি মৌসুমী জলবায়ু অঞ্চল সম্পর্কে। আজকে আমরা জানবো যে পৃথিবীর কোন কোন জায়গায় মৌসুমী জলবায়ু অঞ্চল অবস্থান করছে, সেখানকার বন্যপ্রাণী স্বাভাবিক উদ্ভিদ কেমন, সেখানকার কৃষিকাজ বা বনজ সম্পদ বা সেখানকার কোন কোন অধিবাসী মানুষরা বসবাস করছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত এই মৌসুমী জলবায়ু অঞ্চল পড়ার মাধ্যমে জানবো। তাহলে স্টুডেন্ট চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। মৌসুমী জলবায়ু অঞ্চল। দেখো স্টুডেন্ট, আমরা কি জেনেছিলাম? জেনেছিলাম যে পৃথিবীর সব জায়গায় কিন্তু উষ্ণতা এবং বৃষ্টিপাত একই রকম নয়। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম জলবায়ু লক্ষ্য করা যায়, তাই তো? যেমন আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পড়ার সময় জেনেছিলাম, সেখানে কিন্তু সারা বছর ধরে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ফলে বৃষ্টিপাতও বেশি হয় এবং চিরসবুজ অরণ্যর সৃষ্টি হয়। আবার উপক্রান্তীয় অঞ্চলে কি দেখেছিলাম আমরা, যে উষ্ণ ও শীতল সরলবর্গীয় অরণ্যের বৃক্ষ লক্ষ্য করা যায়। আর ক্রান্তীয় অঞ্চলে বৃষ্টির অভাবে ছোট ছোট ঘাস, তৃণভূমি বা রুক্ষ মরুভূমিও কিন্তু সৃষ্টি হয়। আবার মেরুবৃত্ত অঞ্চলে বা তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কিন্তু ছোট ছোট ঘাস বা গুল্ম জন্মায়। তোমরা চিত্রটা লক্ষ্য করো একটু, দেখো এখানে পর্বতের চূড়ায় কিন্তু দেখো বরফ পড়েছে, তাই তো? এটা কিন্তু তুন্দ্রা অঞ্চল, ঠিক আছে? এখানে বরফ জাতীয় জায়গায় যেসব উদ্ভিদগুলো জন্মে থাকতে বা বেঁচে থাকতে পারে, সেই সব উদ্ভিদ জন্মায়। উচ্চতা তারতম্য অনুযায়ী কিন্তু এই উদ্ভিদগুলো জন্মায়। আর এই উদ্ভিদগুলো জন্মায় জলবায়ুগত উপাদান যেমন বৃষ্টিপাত, উষ্ণতা ইত্যাদির উপরে নির্ভর করে। এরপরে আমরা আসবো আজকের যে আলোচ্য বিষয় সেটা সম্পর্কে, মৌসুমী জলবায়ু সম্পর্কে জানবো। গ্রীষ্মপ্রধান জলবায়ুর মধ্যে স্টুডেন্ট কিন্তু পড়ছে এই মৌসুমী জলবায়ু অঞ্চল। সবার আগে আমাদের জানতে হবে এই শব্দটা কোথা থেকে এসছে। দেখো, এই শব্দটা এসছে কিন্তু আরব থেকে বা আরবি শব্দ মৌসুম থেকে। আর এই মৌসুম কথার অর্থ কিন্তু বাংলায় কি বোঝাচ্ছে? ঋতু। তাহলে তোমরা কিন্তু মনে রাখবে যে আরবি শব্দ মৌসুমীর অর্থ কিন্তু হলো ঋতু, ঠিক আছে? মৌসুমী জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু জলবায়ুর বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে থাকে।
আচ্ছা, জলবায়ুর যে নিয়ন্ত্রকগুলো সেটা কিন্তু আমি এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পড়ানোর সময় তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তাই তো? তাহলে চট করে আমাকে বলে ফেলো যে জলবায়ু জলবায়ুকে নিয়ন্ত্রণ করে কি, বা জলবায়ু নিয়ন্ত্রকগুলি কি কি? প্রথমে কি আসবে? অক্ষাংশগত অবস্থান, ভেরি গুড। তারপরে সমুদ্র থেকে দূরত্ব আসবে, এছাড়া সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, ভূমির উচ্চতা, তাই না? যত আমরা ভূমির উপরের দিকে যাই বা পার্বত্য অঞ্চলে যাই, তাপমাত্রা কি হয়, উষ্ণতা কি হয়, কমে তো। ভেরি গুড। তোমরা বলো তো কেউ আমাকে, প্রতি 1 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা কত ডিগ্রি হারে বা কত হারে কমে? 6.4, তাই তো? ভেরি গুড। আচ্ছা, তাহলে জলবায়ু নিয়ন্ত্রকগুলি কি কি জানলাম আমরা? অক্ষাংশগত অবস্থান জানলাম, তারপর জানলাম বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, সমুদ্র থেকে কোনো স্থানের দূরত্ব এবং উচ্চতা ইত্যাদি কিন্তু জলবায়ুকে প্রবলভাবে নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের যে এই যে মৌসুমী জলবায়ু অঞ্চল, এই মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থানটা পড়বো আমরা, অর্থাৎ কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে রয়েছে এবং কোন কোন দেশে কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। চলো চট করে দেখে ফেলি। দেখো, উত্তর ও দক্ষিণ গোলার্ধে কিন্তু 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু মহাদেশের পূর্ব দিকে, অর্থাৎ দেখো এই যে পৃথিবী রয়েছে, পৃথিবীর দেখো পূর্ব দিকে যে অংশটা, এই অংশটা কিন্তু নিরক্ষীয় জলবায়ুর, সরি, মৌসুমী জলবায়ুর অন্তর্গত। ঠিক আছে? বুঝতে পেরেছো? মহাদেশের কিন্তু পশ্চিম দিকে কিন্তু, অর্থাৎ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই অঞ্চলে কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায় না। একমাত্র মহাদেশের পূর্ব দিকে কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চল দেখা যায়। এবারে এই যে মহাদেশের পূর্ব দিকে কোন কোন দেশ রয়েছে, চলো সেটা জেনে নেই। প্রথমেই কিন্তু আসবো, আমাদের এই ভারতবর্ষ কিন্তু মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এছাড়া আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, কি কি রয়েছে প্রতিবেশী দেশ, বলে ফেলো কেউ কেউ আমাকে। বাংলাদেশ, ভেরি গুড। আর শ্রীলঙ্কা, মায়ানমার, তাই তো? আচ্ছা দেখো, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম কিন্তু মৌসুমী জলবায়ুর প্রভাব প্রবলভাবে কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়া পূর্ব যে আফ্রিকা, অর্থাৎ এই যে আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে কিন্তু যে সোনালী রয়েছে, সেখানে কিন্তু এই আহ, মৌসুমী জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। এছাড়া অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঞ্চলেও কিন্তু এই মৌসুমী জলবায়ু অঞ্চল অনুভূত হয়। তাহলে আমরা কি জানলাম? তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে যে উত্তর ও দক্ষিণ গোলার্ধে 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মহাদেশের পূর্ব দিকে কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। তোমরা চট করে বলে ফেলো আমাকে, আমাদের যে ভারতবর্ষ, কি ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? ভেরি গুড, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যও কিন্তু ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এই মৌসুমী জলবায়ুর দ্বারাই কিন্তু বৃষ্টিপাতের আগমন ঘটে এবং বৃষ্টিপাতের প্রত্যাবর্তনও কিন্তু এই মৌসুমী আবহাওয়া বা মৌসুমী জলবায়ুর দ্বারাই কিন্তু ঘটে থাকে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে। আচ্ছা, এটা গেল মৌসুমী জলবায়ুর অবস্থান। এরপরে আমরা মৌসুমী জলবায়ুর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য সম্পর্কেও কিন্তু একটু জানবো। মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, দেখো এই যে মৌসুমী জলবায়ুর কতগুলি নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য রয়েছে? প্রথমেই আসবো বিপরীতমুখী বায়ু প্রবাহ। আচ্ছা স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমাদের ভারতবর্ষ কিন্তু এই মৌসুমী জলবায়ুর অন্তর্গত। ফলে গ্রীষ্মকালে একদিক দিয়ে হাওয়া বয়, আবার শীতকালে কিন্তু তার বিপরীত দিক দিয়ে হাওয়া বয়, তাই তো? তাহলে তোমরা আমাকে বলো যে শীতকালে কোন দিক দিয়ে হাওয়া বয় স্টুডেন্ট? উত্তর দিক দিয়ে। আর গ্রীষ্মকালে আমাদের এখানে দক্ষিণ দিকে, তাই তো? তাহলে বুঝতেই পারছো, বিপরীতমুখী হাওয়া হচ্ছে শীতকালে উত্তর দিক দিয়ে এবং গ্রীষ্মকালে দক্ষিণ দিক দিয়ে। ফলে মৌসুমী জলবায়ু অঞ্চলের কিন্তু প্রধান বৈশিষ্ট্য হলো এই বিপরীতমুখী বায়ু প্রবাহ। পরের দেখো, উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল, অর্থাৎ গ্রীষ্মকাল কিন্তু যথেষ্ট উষ্ণ থাকে, অর্থাৎ গরম থাকে এবং বৃষ্টিপাতও কিন্তু এই গ্রীষ্মকালে বেশি হয়ে থাকে। তাই এই গ্রীষ্মকাল কিন্তু আর্দ্র অবস্থায়ও থাকে। ফলে এই অঞ্চলকে কি বলা হচ্ছে? উষ্ণ আর্দ্র গ্রীষ্মকালও কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। এরপরে দেখো শুষ্ক শীতকাল। তোমরা বলো আমাকে, শীতকালে কি আমাদের এই ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ বা বিভিন্ন
মৌসুমী জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত কি হয়? তেমন ভাবে হয় না, তাই তো শীতকালে। তাই কিন্তু এই মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালটা শুষ্ক থাকে, অর্থাৎ শীতকালে প্রায় বৃষ্টি হয় না বললেই চলে। সেই জন্য আবহাওয়া কিন্তু পুরোপুরি শুষ্ক থাকে। এগুলো গেল মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান প্রধান বৈশিষ্ট্য। এরপরে দেখো, এই জলবায়ু অঞ্চল অবস্থিত দেশগুলোতে কিন্তু প্রধান প্রধান চারটি ঋতু লক্ষ্য করা যায়। ঠিক আছে? কি কি প্রধান চারটি ঋতু লক্ষ্য করা যায়? শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল আর শরৎকাল। এছাড়া হেমন্ত ও বসন্ত এই দুটো ঋতু কিন্তু লক্ষ্য করা যায়। কিন্তু আমরা এই প্রধান চারটি ঋতু নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে শীতকাল নভেম্বর থেকে জানুয়ারি মাস অবধি থাকে, গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস অবধি থাকে, বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর মাস অবধি থাকে, আর শরৎকাল সেপ্টেম্বর ও অক্টোবর মাস এই দুটো মাস থাকে। স্টুডেন্ট, আমরা কিন্তু এই মৌসুমী জলবায়ু অঞ্চলের যে চারটি প্রধান ঋতু, এই ঋতু সম্পর্কে এবারে আস্তে আস্তে জানব। দেখো, প্রথমে আমরা আসব শীতকাল সম্পর্কে। স্টুডেন্ট, শীতকাল কিন্তু নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এই ৩ মাস নিয়ে তৈরি হয়েছে শীতকাল। দেখো, এই শীতকালে কিন্তু গড় তাপমাত্রা থাকে 25°C। উত্তর পূর্ব আয়নবায়ু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পূর্ব মৌসুমী বায়ুরূপে কিন্তু এটি প্রভাবিত হয়। অর্থাৎ ছবিতে তোমরা দেখো, এই যে উত্তর দিক থেকে এবং পূর্ব দিক থেকে যে বায়ুটা আসছে, এটা কিন্তু উত্তর পূর্ব আয়নবায়ু। ঠিক আছে? এই আয়নবায়ুর প্রভাবে কিন্তু আহ, আমাদের ভারতবর্ষে কিন্তু শীতটা প্রবেশ করে। এরপর সারা বছর বৃষ্টি না হলেও কিন্তু করমণ্ডল উপকূল, অর্থাৎ এই যে অংশটা করমণ্ডল উপকূল এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু শ্রীলঙ্কায় কিন্তু মাঝে মাঝে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। পশ্চিমের ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারত এবং পাকিস্তানের বেশ কিছু অংশে কিন্তু তুষারপাত লক্ষ্য করা যায়। অর্থাৎ উপরের দিকে কিন্তু এইসব অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার জন্য ভারত এবং পাকিস্তানের কিছু কিছু অংশে কিন্তু তুষারপাত লক্ষ্য করা যায়। তাহলে শীতকাল কিন্তু স্টুডেন্ট নভেম্বর থেকে জানুয়ারি মাস এই ৩ মাস পড়ে। শীতকালে অনেকে নতুন নতুন সোয়েটার বিভিন্ন দর্শনীয় স্থানে বা পার্বত্য অঞ্চলে ঘুরতেও যায় বরফের জন্য, তাই তো? তোমরা কি ওখানে গেছো? গেছো, ভেরি গুড। তুমি কোথায় গেছো? দার্জিলিং। বাহ, বরফ দেখেছো? দেখোনি তো? আচ্ছা। এই উত্তর ও পশ্চিম যে ভারত, সে ভারতে কিন্তু মাঝে মাঝে কিন্তু তুষারপাত হয় এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য। এরপরে এসো গ্রীষ্মকালে। গ্রীষ্মকাল, দেখো, গ্রীষ্মকাল স্টুডেন্ট মার্চ, এপ্রিল এবং মে মাস এই ৩ মাসে কিন্তু লক্ষ্য করা যায়। এই সময় গড় তাপমাত্রা থেকে 30°C। তবে মাঝে মাঝে কিন্তু তাপমাত্রা 38°, 40° কিন্তু ছাড়িয়ে যায়। তোমরা নিজেরাই লক্ষ্য করেছো যে আমাদের এইসব অঞ্চলে কিন্তু তাপমাত্রা গরমের সময় কিন্তু প্রচন্ড বেড়ে যায়, 40°, 41°তেও কিন্তু মাঝে মাঝে ছাড়িয়ে যায়। এই অত্যাধিক উষ্ণতার কারণে স্থলভাগের উপরে কিন্তু নিম্নচাপ তৈরি হয় এবং মার্চ এপ্রিল মাসে বাংলাদেশ, অসম বা মায়ানমারে কিন্তু কিছুটা হলেও বৃষ্টিপাত ঘটে। আচ্ছা স্টুডেন্ট, তোমরা কেউ কি আমাকে বলতে পারবে যে এই গ্রীষ্মকালে কিন্তু বিকেলের দিকে আহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, তাকে কি বলে? ভেরি গুড, কালবৈশাখী। তাহলে তোমরা কিন্তু মনে রাখবে, এই মৌসুমী জলবায়ু অঞ্চলে অন্তর্গত দেশগুলিতে গ্রীষ্মকালে কিন্তু বিকেলের দিকে কালবৈশাখী লক্ষ্য করা যায়। এছাড়া উত্তর পূর্ব ভারতে কিন্তু এই গরমের সময় এক ধরনের বাতাস বা গ্রীষ্মকালে কিন্তু এক ধরনের গরম বাতাস কিন্তু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হয়। তার নাম কি? তার নাম কিন্তু লু। এটাও তোমরা কিন্তু মনে রাখবে। তাহলে গ্রীষ্মকালে গড় তাপমাত্রা কত বললাম আমি স্টুডেন্ট? 30°C। আচ্ছা, এরপরে আমরা আসবো স্টুডেন্ট বর্ষাকালে। বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর মাস অব্দি কিন্তু বর্ষাকালটা চলে আমাদের এই মৌসুমী জলবায়ু অন্তর্গত দেশগুলিতে। দেখো, আরব সাগর ও বঙ্গোপসাগর, অর্থাৎ এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এদিকে রয়েছে আরব সাগর, এদিকে রয়েছে বঙ্গোপসাগর, তাই তো? এই আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে সঙ্গে সঙ্গে কিন্তু আকস্মিক ও প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়ে যায়। একে মৌসুমী বায়ুর বিস্ফোরণও বলা হয়। তাহলে এই যে পশ্চিম দিক
এবং দক্ষিণ দিক, এই দিক দিয়ে যে বায়ুটা প্রবেশ করছে, সেই বায়ু প্রবেশের সাথে সাথেই কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে কি হচ্ছে, আকস্মিক ও প্রচন্ড বৃষ্টিপাত শুরু হচ্ছে। আর এই যে হঠাৎ করে ঢুকছে বায়ুটা এবং প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে হঠাৎ করে বা আকস্মিকভাবে, তাই এই বায়ুকে কিন্তু কি বলা হচ্ছে, মৌসুমী বায়ুর বিস্ফোরণ। ঠিক আছে। আচ্ছা, দেখো, এই সময় বাতাসে কিন্তু সাধারণত জলীয় বাষ্প সর্বাধিক থাকে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 300 সেমি। অর্থাৎ তোমরা নিজেরাই বুঝতে পারছো, অনেকটাই কিন্তু বৃষ্টিপাত বেশি, 200 থেকে 300 সেমির মতো বৃষ্টিপাত হয়। মৌসুমী রামে 1200 সেমি বৃষ্টিপাত হয়। তোমরা কি কেউ জানো যে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? বলো তো। মৌসুমী রাম তো, মৌসুমী রাম কোথায় অবস্থিত? চেরাপুঞ্জিতে। এই চেরাপুঞ্জির মৌসুমী নামে কিন্তু প্রায় 1200 সেমির মতো বৃষ্টিপাত হয়, যা পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত এই অঞ্চলে হয়ে থাকে। তবে এই মৌসুমী বায়ু বা এই মৌসুমী বৃষ্টি কিন্তু খুবই অনিশ্চিত। অর্থাৎ এই মৌসুমী বৃষ্টিপাতের ফলে কিন্তু কখনো খরা আবার কখনো বন্যাও লক্ষ্য করা যায়। যেমন ধরো, কোনো বছর চাষবাস করা হলো, মৌসুমী বায়ুর আগমনটা ঠিক টাইমে হলো না, তাহলে কিন্তু খরার সৃষ্টি হবে। ফলে বৃষ্টিপাত, মৌসুমী বায়ু আগমন না ঘটলে তো বৃষ্টিপাত ঘটবে না। ফলে সেই জায়গাটা কিন্তু খরার সৃষ্টি হবে। খরার সৃষ্টি হলে সেখানকার চাষিরা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। চাষবাস হবে না, জলের অভাবে কিন্তু ফসল নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে এটাকে কি বলা হচ্ছে, খরা। আবার মৌসুমী বায়ু যদি তার আগমনের, যদি সেই ডেট থেকে তার আগে চলে আসে, তাহলে কিন্তু ফসল নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়ে যায়? অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু মাঠে ঘাটে জল জমে, চাষবাসের যে ক্ষেত, সে ক্ষেতে জল জমে কিন্তু ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তাই মৌসুমী বায়ুর খামখেয়ালির জন্যই কিন্তু বর্তমানে আহ, আমাদের দেশ কেন, এই মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশগুলিতে যে কৃষকরা রয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে বর্ষাকাল সম্পর্কে। বর্ষাকালে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, 200 থেকে প্রায় 300 সেমি বৃষ্টিপাত হয়। এবং যেটা জানলাম যে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? চেরাপুঞ্জির মৌসুমী রাজ্যে, তাই তো? আচ্ছা, আর এই বৃষ্টিপাতটা কোন বায়ুর দ্বারা ঘটে, যদি পরীক্ষায় কোশ্চেন আসে তোমরা কি বলবে? বলবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবেই কিন্তু বৃষ্টিকালটা বা বর্ষা কিন্তু আমাদের ভারতবর্ষ তথা ভারতীয় উপমহাদেশে আগমন ঘটছে। এরপরে চলো শরৎকালে। শরৎকাল, দেখো, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কিন্তু শরৎকালটা বোঝায় থাকে। অর্থাৎ মৌসুমের প্রত্যাবর্তন ঘটছে কখন? যখন বর্ষাকালটা আস্তে আস্তে ফিরে যাচ্ছে, তাই তো? এবং এই মৌসুমের প্রত্যাবর্তনের সাথে সাথেই কিন্তু আবহাওয়া ধীরে ধীরে শীতকালীন অবস্থার দিকে কিন্তু পরিবর্তন হয়। আমরা কি জেনেছিলাম যে বৃষ্টিপাত হয় কোন কোন মাসে? জুন, জুলাই, আগস্ট, তাই তো? এরপর থেকে সেপ্টেম্বর ও অক্টোবর মাস কিন্তু শরৎকাল পড়ছে। অর্থাৎ মৌসুমে যে প্রত্যাবর্তন ঘটছে, তার ফলে কিন্তু শরৎকালটা ধীরে ধীরে শীতকালের দিকে অবস্থানের দিকে কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখো, এই সময় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয় এবং বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু মাঝে মাঝে হয়ে থাকে। গড় উষ্ণতা থাকে এই শরৎকালে 30 ডিগ্রি সেলসিয়াসের মতো। এই সময় আবহাওয়া কিন্তু বেশ মনোরম এবং শিশিরও খুব বেশি লক্ষ্য করা যায়। দেখো, তোমরা ছবিটা দেখলে ঠিক বুঝতে পারবে, এই শরৎকালে কিন্তু মেঘমুক্ত আকাশ এবং পরিষ্কার রোদোজ্জ্বল আকাশ কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু প্রধান প্রধান 4টে ঋতু সম্পর্কে জানলাম। কি কি জানলাম? জানলাম যে বর্ষাকাল, শীতকাল, শরৎকাল আর গ্রীষ্মকাল সম্পর্কে। এবারে আমরা এই মৌসুমী যে জলবায়ু অঞ্চল, এই মৌসুমী জলবায়ু অঞ্চলের জীব বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করব। জীব বৈচিত্র্য, দেখো স্টুডেন্ট, এই আমরা মৌসুমী জলবায়ু অঞ্চলের জীব বৈচিত্র্য পড়তে গেলে স্বাভাবিক উদ্ভিদ এবং সেখানকার যে বন্যপ্রাণী, এই দুটো সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমে আমরা জানবো স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। তার আগে আমাদের বলো, তোমরাই বলো আমাকে যে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে। আমি কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পড়ানোর সময় এটা তোমাদের বলেছিলাম। বলে ফেলো ঝপ করে। ভেরি গুড, ভেরি গুড। অর্থাৎ
যেসব উদ্ভিদ মানুষের সাহায্য ছাড়া প্রকৃতিতে একা একা বেড়ে ওঠে তাকে কি বলবো আমরা? স্বাভাবিক উদ্ভিদ। দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু আমরা কি দেখেছিলাম যে অরণ্য কিন্তু চিরসবুজ থাকে, কারণ সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকায় গাছপালা বা পাতা চিরসবুজ থাকে। কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চলে কিন্তু এই চিরসবুজ বৃক্ষের অরণ্য দেখা যায় না। তাহলে কি দেখা যায়? প্রধানত এই মৌসুমী জলবায়ু অঞ্চলে পর্ণমোচী উদ্ভিদের অরণ্য বেশি লক্ষ্য করা যায়। তাও কিন্তু আবার বৃষ্টিপাতের তারতম্যের উপর ভিত্তি করে বনভূমির এখানে প্রকৃতি পরিবর্তন করে। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ যেখানে একটু বেশি সেখানে আহ, অন্যরকম উদ্ভিদ জন্মায়, আবার যেখানে মাঝারি বৃষ্টিপাত সেখানে একরকম উদ্ভিদ জন্মায়, এবং উপকূলবর্তী অঞ্চলে এবং যেখানে বৃষ্টিপাত খুব কম সেখানেও কিন্তু বিভিন্ন রকম উদ্ভিদ লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃষ্টিপাতের উপরে নির্ভর করেই কিন্তু এই মৌসুমী জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ বেড়ে ওঠে এবং তার প্রজাতিগুলো ধীরে ধীরে পরিবর্তন হয়। দেখো, প্রথমে আমরা দেখি যে যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত খুব বেশি, অর্থাৎ যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত 200 সেমির বেশি, সেই সব অঞ্চলে কিন্তু শুষ্ক ঋতুতেও মাটি ভেজা থাকায় মেহগিনি গাছ, শিশু, গর্জন, এই যে চিরসবুজ যে বনভূমি, এই চিরসবুজ বনভূমি কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে পর্ণমোচী উদ্ভিদ বা মৌসুমী জলবায়ু অঞ্চলে চিরসবুজ চিরসবুজ যে অরণ্য দেখা যায় সেটা কিন্তু যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানেই দেখা যায়। এবং কি কি উদ্ভিদ? মেহগিনি, শিশু ও গর্জন, এই যে চিরসবুজ উদ্ভিদগুলো বা এই চিরসবুজ যে বনভূমিগুলো সেগুলো কিন্তু বিস্তার লাভ করেছে। এরপরে এসো, দেখো, যেখানে আবার মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, অর্থাৎ বার্ষিক বৃষ্টিপাত 100 থেকে 200 সেমি মধ্যে রয়েছে, সেই সব অঞ্চলে কিন্তু আবার বিভিন্ন উদ্ভিদ জন্মায়। কি কি উদ্ভিদ জন্মায়? শাল, সেগুন, শিমুল, পলাশ, মহুয়া, আম, কাঁঠাল জাতীয় পর্ণমোচী বৃক্ষের মিশ্র বনভূমি কিন্তু লক্ষ্য করা যায়। তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়ির আশেপাশে এইসব গাছগুলি নিশ্চয়ই দেখেছো। কি দেখেছো? তো আম গাছ, কাঁঠাল গাছ, শিমুল, পলাশ দেখেছো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে গাছগুলো কিন্তু মৌসুমী জলবায়ুর অন্তর্গত গাছ। ঠিক আছে? এখানে বার্ষিক বৃষ্টিপাত কিন্তু মাঝারি ধরনের হয়ে থাকে, 100 থেকে 200 সেমি। আচ্ছা, দেখবে তোমরা মাঝে মাঝে শাল গাছের বিশাল জঙ্গল হয়ে রয়েছে, হয়ে থাকে তো, তোমাদের বাড়ির আশেপাশেই দেখবে, লক্ষ্য করবে। এগুলোকে কিন্তু কি বলা হয়? যখন শাল, সেগুন, শিমুল, পলাশ একসাথে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন একে বলা হয় মিশ্র বনভূমি। ঠিক আছে? বিভিন্ন রকমের উদ্ভিদ লক্ষ্য করা যায়, তাই বলা হয় মিশ্র বনভূমি। আচ্ছা, এরপরে দেখো শুষ্ক অঞ্চলে, অর্থাৎ যেই সব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত কিন্তু 50 থেকে 100 সেমির মধ্যে, সেই সব অঞ্চলে কিন্তু ফণিমনসা, বাবলা, ক্যাকটাস জাতীয় কাঁটা গাছের ঝোপঝাড় দেখা যায়। তাহলে আমরা সকলেই প্রায় জানি যেই সব অঞ্চলে বৃষ্টিপাত একটু কম হয় সেখানে কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মায়, তাই তো? মরু উদ্ভিদ কি কি? ফণিমনসা, বাবলা, ক্যাকটাস, ঝোপঝাড় ইত্যাদি লক্ষ্য করা যায়। এরপর দেখো যে উপকূল অঞ্চল, অর্থাৎ উপকূল অঞ্চল কাকে বলবো? কেউ বলো আমাকে, উপকূল অঞ্চল কাকে বলবো? ভেরি গুড। সমুদ্রের যে তীরবর্তী অঞ্চল সেগুলোকে আমরা কি বলবো? উপকূল অঞ্চল, তাই তো? এই উপকূল অঞ্চলে কিন্তু আমাদের ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়। সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য পৃথিবী বিখ্যাত, আমরা সকলেই জানি। সুন্দরবনে সব থেকে বেশি ম্যানগ্রোভ অরণ্য সারা পৃথিবীর মধ্যে লক্ষ্য করা যায়, তাই তো? সেখানে কি কি উদ্ভিদ জন্মায় কেউ বলতে পারবে? সুন্দরবনে কেউ কখনো ঘুরতে গেছো? কি দেখেছো তোমরা? রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির দেখেছো? দেখেছো। আচ্ছা, কি কি উদ্ভিদ দেখেছো তোমরা? কি কি গাছ? সুন্দরী গাছ, অর্থাৎ যে নামের, যে গাছের নাম অনুসারে সুন্দরবন, সেই সুন্দরী গাছ কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করা যায়। এছাড়া গরান, গেওয়া, হেতাল, এইসব গাছের প্রাধান্যও কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়। তাহলে আমরা কিন্তু এই যে আহ, মৌসুমী জলবায়ু অঞ্চলের যে স্বাভাবিক উদ্ভিদ, সেই স্বাভাবিক উদ্ভিদের যে স্তর বিন্যাস বৃষ্টিপাত অনুযায়ী যে ভাগগুলো, সে ভাগগুলো কিন্তু আমরা জানলাম। এবারে আমরা স্টুডেন্ট জানবো এই যে মৌসুমী জলবায়ু অঞ্চল, এই মৌসুমী জলবায়ু অঞ্চলে কি কি বন্যপ্রাণী লক্ষ্য করা যায়। চলো দেখে ফেলি চট করে। বন্যপ্রাণ, অর্থাৎ এই যে মৌসুমী জলবায়ু অঞ্চল, এই এই জলবায়ু অঞ্চলে কি কি
বন্যপ্রাণী দেখা যায় সেগুলো একটু দেখে ফেলি। দেখো, হাতি, গন্ডার, চিতা, হরিণ, নেকড়ে, ভাল্লুক, বানর, শিয়াল, হায়না, সাপ কিন্তু এগুলো আমরা লক্ষ্য করতে পারি, তাই তো? এছাড়া সুন্দরবন অঞ্চলে বিশেষ ধরনের একটা বাঘ দেখা যায়। তোমরাই বলো সেটা কি? সে বাঘের নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। এটা কিন্তু অঞ্চল ভেদে শুধু সুন্দরবন অঞ্চলে লক্ষ্য করা যায়। সিংহ রয়েছে। গুজরাটের গির অরণ্যে কিন্তু অঞ্চলের বিশেষ অঞ্চলে একটা খ্যাতি লাভ করেছে, এবং গির অরণ্য কিন্তু সিংহর জন্য বিখ্যাত। এছাড়া নদীর উপকূল অঞ্চলে কিন্তু মোহনায় কুমির এবং জলাশয়ে কিন্তু প্রচুর মাছও লক্ষ্য করা যায়। তোমরা নিশ্চয়ই তোমাদের আশেপাশের বাড়ির পুকুর বা খাল বিল রয়েছে, রয়েছে তো? তোমরা অনেক ধরনের বা অনেক প্রজাতির মাছের চাষ দেখতে পাও তো? দেখতে পাও। তাহলে আমরা কিন্তু মৌসুমী জলবায়ুর অন্তর্গত একটা দেশে আছি যার নাম ভারতবর্ষ, তাই তো? সুন্দরবনে ঘুরতে গিয়ে তোমরা কি কেউ দেখেছো রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির? দেখেছো তো? দেখো, এই যে অরণ্য মধ্যে গির অরণ্যে কিন্তু সিংহ দেখা যায়। গুজরাটের এই গির অরণ্যের মধ্যে সিংহ দেখা যায়। এছাড়া সুন্দরবনে এই কুমির, হরিণ, এছাড়া এই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সুন্দরবন অঞ্চলে দেখা যায়। এছাড়া মৌসুমী জলবায়ু অঞ্চল অন্তর্গত দেশগুলিতে হাতি দেখা যায়, বানর, শিয়াল, চিতা, গন্ডার, সাপও কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা, এটা গেল আহ উম, মৌসুমী জলবায়ু অন্তর্গত যে বন্যপ্রাণী, সে বন্যপ্রাণী। এরপরে আমরা মৌসুমী জলবায়ু অঞ্চলে কৃষিকাজ সম্পর্কে বিস্তারিত জানবো। দেখো, কৃষিকাজ বলতে গেলে আমাদের প্রথমেই আসে যে কি চাষবাসে ধান এবং গম আমাদের এই অঞ্চলে ভালো হয়, তাই না? তাই তো? এরপরে আমরা দেখব যে মৌসুমী জলবায়ু অঞ্চলগত দেশগুলির আর্থসামাজিক পরিবেশ ও তাদের জীবনযাত্রা সম্পর্কে, অর্থাৎ সেখানকার কৃষিকাজ, সেখানকার খনিজ সম্পদ ও শিল্প, সেখানকার পরিবহন ব্যবস্থা, জনবসতি কেমন, সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। প্রথমেই আমরা আসবো কৃষিকাজ সম্পর্কে। দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চল কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ধান এবং পাট উৎপাদক অঞ্চল। তোমরা সকলেই প্রায় জানো যে আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে ধান উৎপন্ন হয়। এছাড়া আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও কিন্তু পাট উৎপাদনে পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ কি ভূমিকা পালন করে। এই যে দেশগুলো ভারতবর্ষ, বাংলাদেশ, মায়ানমার, এই দেশগুলো কিন্তু মৌসুমী জলবায়ু অন্তর্গত দেশ, এবং এই দেশগুলোতে কিন্তু ধান এবং পাট উৎপাদন সব থেকে বেশি হয়। দেখো, অনুকূল জলবায়ু অর্থাৎ জলবায়ুটা খুব ভালো হওয়ায় এবং উর্বর মাটি হওয়ায় এই অঞ্চলে কিন্তু কৃষিকাজে অত্যন্ত উপযুক্ত। কি কি কৃষিজ ফসল উৎপন্ন হয়? ধান আর পাট তোমরা জানলাম। এছাড়া গম, আখ, তুলো, তৈলবীজ, চা ও কফি, রাবার এই অঞ্চলে কিন্তু প্রধান প্রধান ফসল। আচ্ছা, কি কি ফল লক্ষ্য করতে পারো তোমরাই বলো? তোমরা তো মৌসুমী জলবায়ুর অন্তর্গত দেশে থাকো, তাহলে তোমরাই বলো কি কি ফল তোমরা লক্ষ্য করো, বলো। আম, ভেরি গুড। আর আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, তাই তো? আনারস, পেয়ারা, এই যে ফসলগুলো বা এই যে ফলগুলো কিন্তু এই জলবায়ু অঞ্চলে খুব ভালো হয়, এবং এগুলো কিন্তু সারা বিশ্বে এখান থেকে বা মৌসুমী জলবায়ু অঞ্চল থেকে রপ্তানিও করা হয়ে থাকে। তাহলে কৃষিকাজে আমরা কি জানলাম? কৃষিকাজে জানলাম যে কৃষিকাজে কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চল খুবই উন্নত, এবং এখানে প্রচুর মানুষ বসবাস করে। বেশিরভাগ সমতল যে ভূমিভাগ পৃথিবীর সেটা কিন্তু এই মৌসুমী জলবায়ুর অন্তর্গত হওয়ায় এখানে প্রচুর জনবসতি বসবাস করে। ফলে এর যে চাহিদা, অর্থাৎ কৃষির যে চাহিদা, বাসস্থানের যে চাহিদা, এগুলোর ফলে কিন্তু উৎপাদনটাও কিন্তু অনেকটা বেশি হয়। ঠিক আছে? এরপরে আমরা আসবো খনিজ সম্পদ ও শিল্প সম্পর্কে। খনিজ সম্পদ ও শিল্প। দেখো, জলবায়ু অঞ্চল, যে মৌসুমী জলবায়ু যে অঞ্চলটা সেটা খনিজ সম্পদে কিন্তু সমৃদ্ধ। এখানে কি কি পাওয়া যায় খনিজ সম্পদ? কয়লা, লোহা, তামা, ম্যাঙ্গানিজ, অক্সাইড, তারপরে তোমার খনিজ তেল প্রচুর পরিমাণে পাওয়া যায়, এবং বিভিন্ন ধরনের যে কাঁচামাল, সেই কাঁচামালও কিন্তু এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এই কাঁচা মালগুলোর উপর ভিত্তি করে মৌসুমী জলবায়ু অঞ্চলে অনেক বড় বড় শিল্প কিন্তু গড়ে উঠেছে। কি কি শিল্প গড়ে উঠেছে? লৌহ ইস্পাত শিল্প, এছাড়া পাট শিল্প, কার্পাস শিল্প, চা শিল্প,
বস্ত্রবয়ন শিল্প কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ পাট উৎপাদনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে সেখানে কিন্তু এই পাটজাত দ্রব্য খুব বেশি পরিমাণে সারা বিদেশে রপ্তানি করা হয়। তাই সেখানে পাট শিল্প বেশ উন্নত। এছাড়া লৌহ ইস্পাত শিল্পেও কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ খুবই উন্নত, তাই না? লৌহ শিল্প বড় বড় কারখানা রয়েছে দুর্গাপুর, জামশেদপুর, তাই না? আচ্ছা, মালভূমি অঞ্চলে কিন্তু খনিজ সম্পদ অনেক পরিমাণে থাকে। এই যে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, এই অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। তাই একে কিন্তু ভারতের খনিজ ভান্ডার বলা হয়। এই অঞ্চলগুলিতে কয়লা, লোহা, তামা, ম্যাঙ্গানিজ প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং কাছাকাছি রেলপথ এবং সড়কপথ ভালো হওয়ার জন্য খুব সহজেই শিল্প কেন্দ্রে নিয়ে এসে এগুলো থেকে উৎপাদিত দ্রব্য খুব সহজেই তৈরি করা হয়ে থাকে। তাহলে এটা গেল মৌসুমী জলবায়ু অঞ্চলের খনিজ সম্পদ ও শিল্প। এরপরে মৌসুমী জলবায়ু অঞ্চলের পরিবহন ব্যবস্থা সম্পর্কে আমরা জানব। পরিবহন ব্যবস্থা দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চলে অধিকাংশ ভূমিভাগ কিন্তু সমতল ভূমি, তাই না? আমরা যে অঞ্চলটা মৌসুমী জলবায়ু অঞ্চলের মধ্যে পড়লাম, বা যে দেশগুলো পড়ে, যেমন ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, এই যে অঞ্চলগুলোতে বেশিরভাগ জায়গার স্থান কিন্তু সমতল প্রকৃতির। ফলে এই দেশের যে সমতল প্রকৃতির ভূমিভাগ হওয়ায় সড়কপথ, রেলপথ, জলপথ এবং আকাশপথ সব ধরনের পরিবহন ব্যবস্থা কিন্তু খুবই উন্নত। অন্যান্য যে জলবায়ুগুলো অঞ্চল রয়েছে যেমন নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয়, তুন্দ্রা, এই অঞ্চলগুলোর তুলনায় কিন্তু এই মৌসুমী জলবায়ু অঞ্চলের পরিবহন ব্যবস্থা সব থেকে বেশি উন্নত। সমতল ভূমিভাগের জন্য এবং চাষবাসের সুবিধার জন্য কিন্তু এখানে জনসংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। আর জনসংখ্যা যেই দিনের পর দিন বাড়ছে, তার ফলে পরিবহন ব্যবস্থাও কিন্তু দিনের পর দিন উন্নতি লাভ করছে। বড় বড় হাইওয়ে দ্বারা ট্রাকের মাধ্যমে কিন্তু এক স্থান থেকে, এক দেশ থেকে অন্য দেশে বা এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু পণ্য পরিবহন করা খুব সুবিধা এই মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশগুলিতে। ঠিক আছে, তাহলে তোমরা কি জানলে? জানলে যে কৃষিকাজের সাথে সাথে পরিবহন ব্যবস্থাও কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চলের খুবই উন্নত, তাই তো? আচ্ছা, এরপরে আমরা পড়ব মৌসুমী জলবায়ু অঞ্চলের জনবসতি সম্পর্কে। জনবসতি দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চল কিন্তু অনুকূল জলবায়ু, উর্বর মাটি এবং সমৃদ্ধ কৃষিকাজ এবং পরিবহন উন্নত, সেটা কিন্তু আমরা জানলাম, তাই না? তোমরাই তাহলে বলো, যদি পরিবহন, চাষবাস, জলবায়ু সব উন্নত হয়, তাহলে জনসংখ্যা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, তাই তো? ঠিক এই কারণগুলোর জন্যেই মৌসুমী জলবায়ু অঞ্চল হচ্ছে পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল হিসেবে গড়ে উঠেছে। তাহলে তোমরা কিন্তু মনে রাখবে যে পৃথিবীর সর্বাধিক জনবহুল যে কোন জলবায়ুতে দেখা যায়, বা জনবসতি কোন জলবায়ুতে দেখা যায়, তোমরা কি বলবে? মৌসুমী জলবায়ু অঞ্চলে কিন্তু সব থেকে জনবসতি বেশি লক্ষ্য করা যায়। এর কারণ যদি জিজ্ঞাসা করে, তখন বলবে যে অনুকূল জলবায়ু, উর্বর মাটি, উন্নত কৃষিকাজ, পরিবহন ব্যবস্থার সুবিধা ইত্যাদির কারণেই কিন্তু এই জনবসতি দিনের পর দিন বেড়ে চলেছে। আচ্ছা, কোন কোন শহর এখানে লক্ষ্য করা যায়? তুমি কোন শহরে থাকো, বা তোমার আশেপাশে কোন শহর রয়েছে বলো? কলকাতা। কলকাতা শহর, দিল্লি, মুম্বাই, চেন্নাই, তারপরে চীনের সাংহাই, বাংলাদেশের ঢাকা, ব্যাংকক, রেঙ্গুনের মতো বড় বড় জনবহুল কিন্তু শহর এই মৌসুমী জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। তোমরা নিশ্চয়ই কলকাতায় এসেছো, কলকাতায় দেখেছো যে অসংখ্য জনবসতি বা অসংখ্য মানুষের এই কলকাতায় বসবাস, এবং অসংখ্য গাড়ি ঘোড়া যাতায়াত ব্যবস্থার সুবিধার জন্য রেলপথ, সড়কপথ এবং কি জলপথের মাধ্যমে, গঙ্গার উপর দিয়ে জলপথের মাধ্যমেও তো যাতায়াত হয়, তাই না? তাহলে এই সমতল ভূমিভাগের জন্য কিন্তু এখানে, এবং উর্বর মাটি, উন্নত কৃষিকাজের জন্য কিন্তু এই সব অঞ্চলগুলো কিন্তু দিনের পর দিন কিন্তু জনসংখ্যা বেড়ে চলেছে। এই দিনের পর দিন জনসংখ্যা বেড়ে চলার ফলে কিন্তু কৃষির চাহিদা বাড়ছে, পরিবহনের চাহিদা বাড়ছে, ফলে রাস্তাঘাট দিনের পর দিন উন্নত হচ্ছে, কৃষিজ ফসল আরো বেশি করে উৎপন্ন হচ্ছে, তাই তো? সর্বোপরি কি হচ্ছে? মানুষের ক্রমবিকাশ কিন্তু ধীরে ধীরে বাড়ছে, তাই না?
কিন্তু অপরপক্ষে লক্ষ্য করবে এগুলো বাড়ার ফলে রাস্তাঘাট বাড়ছে, কৃষি জমি বাড়ছে, এগুলো বাড়ার ফলে কিন্তু বাস্তুতন্ত্র বা পরিবেশ কিন্তু দিনের পর দিন অবক্ষয় হচ্ছে, অর্থাৎ পরিবেশের কিন্তু দিনের পর দিন ক্ষতি হয়ে চলেছে। তাই তো? জনসংখ্যা বাড়লে পরিবেশের উপরে কিন্তু একটা তার প্রভাব পড়ে। কি পড়ে তো? ঠিক আছে, তাহলে এটা গেল মৌসুমী জলবায়ু অঞ্চলের জনবসতি। তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে স্টুডেন্ট, মৌসুমী জলবায়ু অঞ্চলে অন্তর্ভুক্ত কোন কোন শহর লক্ষ্য করা যায় বা কোন কোন শহর রয়েছে, বিখ্যাত শহর, তোমরা কি বলবে? কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, সাংহাই, ঢাকা, ব্যাংকক, রেঙ্গুন ইত্যাদি বড় বড় জনবহুল শহর কিন্তু মৌসুমী জলবায়ুর অন্তর্গত। আচ্ছা, এরপরে আসবো আমরা ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে, অর্থাৎ মৌসুমী জলবায়ু অঞ্চলের ভবিষ্যৎ সম্ভাবনা কি সেটা কিন্তু আমরা একটু জানবো। দেখো স্টুডেন্ট, ভবিষ্যৎ সম্ভাবনা, মৌসুমী জলবায়ু অঞ্চলে কিন্তু আমরা কি জেনেছি? অনুকূল জলবায়ু, কৃষিজ ও বনজ খনিজ সম্পদের প্রচুর সম্ভার রয়েছে, তাই তো? আর রয়েছে কিন্তু এখানে উন্নত পরিকাঠামো, প্রযুক্তি এবং আধুনিক শিল্প স্থাপনের মাধ্যমে কিন্তু দ্রুত অর্থনৈতিক বিকাশের সম্ভাবনা এই মৌসুমী জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। ঠিক আছে? তবে মৌসুমী জলবায়ু অঞ্চলে কিন্তু অত্যাধিক জনসংখ্যার চাপ পরিবেশ ও বাস্তুতন্ত্র দিনের পর দিন ক্ষতিগ্রস্ত করে চলেছে। একটু আগেই তোমাদের আমি বললাম, দিনের পর দিন যদি জনসংখ্যা বাড়ে, কৃষিজ জমি বাড়ে, বাসস্থান যদি বাড়তে থাকে ধীরে ধীরে, তাহলে কিন্তু পরিবেশে সবুজ বা গাছপালা কিন্তু ধীরে ধীরে কি হবে? কমতে থাকবে। ফলে পরিবেশ কিন্তু দিনের পর দিন অবক্ষয় বা ধ্বংসের দিকে পৌঁছে যাবে। এইসব কারণগুলোর জন্যই কিন্তু মৌসুমী বায়ু যে আগমন সেগুলো কিন্তু বা প্রত্যাবর্তন সেগুলো কিন্তু সঠিক সময়ে হয় না। অর্থাৎ যেই সময়ে বৃষ্টি হওয়ার কথা ঠিক সেই সময় বৃষ্টিটা হয় না, বা তার আগে বা পরে হয়। আবার যেই সময়ে আহ, গ্রীষ্মকালে হওয়ার কথা সেই গ্রীষ্মকাল কিন্তু আহ, একটু আগে পিছিয়ে হয়ে যেতে লক্ষ্য করা যায় বর্তমানে। তাহলে সর্বোপরি যদি আমরা বলি, আহ, অনুকূল জলবায়ু, মাটি উন্নত এবং খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় আমাদের এই মৌসুমী জলবায়ু অঞ্চলিত দেশগুলিতে কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব দ্রুত অর্থনৈতিক বিকাশ করা সম্ভব কর। ঠিক আছে? তাহলে স্টুডেন্ট আমরা কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চল সম্পর্কে বিস্তারিত জানলাম, তাই তো? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য, ঋতু, জীববৈচিত্র্য, বন্যপ্রাণী, কৃষিজ ফসল, শিল্প, তাই তো? আচ্ছা, এরপরে স্টুডেন্ট আমরা কতকগুলো কোশ্চেন তোমাদের জন্য রেডি করেছি, সেগুলো কিন্তু লক্ষ্য করতে হবে কারণ সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে চট করে তাহলে দেখে ফেলি সেগুলো কি। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রশ্নগুলো কিন্তু সবই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা পারলে কিন্তু এগুলো খাতায় নোট ডাউনও করে নেবে। প্রথম কোশ্চেন আমরা আসবো যে আরবি শব্দ মৌসুম কথার অর্থ কি? তাহলে মৌসুম শব্দটা কিন্তু একটা আরবি শব্দ, এটা তোমরা জানলে, এবং এর কথা ও অর্থ হচ্ছে কি? ঋতু। ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, মৌসুমী জলবায়ু উত্তর দক্ষিণে কত ডিগ্রি অক্ষাংশে লক্ষ্য করা যায়? চট করে বলে ফেলো। মৌসুমী জলবায়ু কিন্তু কি উত্তর দক্ষিণ গোলার্ধে 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে কোশ্চেন দেখো, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কি কি? বলে ফেলো। প্রথম বৈশিষ্ট্য হবে ঋতুগত কি বা বিপরীতমুখী বায়ু প্রবাহ। শীতকালে একদিক দিয়ে হাওয়া হয়, আবার গ্রীষ্মকালে অন্য দিক দিয়ে হাওয়া হয়। যেমন শীতকালে কিন্তু হাওয়া হয় উত্তর দিক দিয়ে, আবার গ্রীষ্মকালে হাওয়া হয় দক্ষিণ দিক দিয়ে। তাহলে এটা কিন্তু প্রধান একটি বৈশিষ্ট্য, যেটা হচ্ছে বিপরীতমুখী বায়ু প্রবাহ। এরপরে আসছে উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে প্রচন্ড উষ্ণতা থাকে এবং বর্ষাও যথেষ্ট হয়, তাই এটা উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল। আর শীতকাল যেটা কি সেটা হচ্ছে শুষ্ক, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু শীতকালে প্রায় হয় না বললেই চলে। ফলে বৃষ্টিকালটা বা শীতকালটা কিন্তু শুষ্ক থাকে, তাই তো? এইগুলো হলো মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে এসো, মৌসুমী জলবায়ু অঞ্চলে কি কি বন্যপ্রাণী লক্ষ্য করা যায়? বলে ফেলো। রয়্যাল বেঙ্গল টাইগার লক্ষ্য করা যায়, আর হরিণ, গির অরণ্যের সিংহ, বানর, তাই তো, হাতি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়া আহ নদীতে কুমির লক্ষ্য করা যায়,
বিভিন্ন বিষাক্ত সাপ, এছাড়া মৌসুমী জলবায়ু অঞ্চলের জলাশয়ে প্রচুর মাছও কিন্তু চাষ হয়ে থাকে, তাই না? কিন্তু এগুলো বন্যপ্রাণী নয়। বন্যপ্রাণী বললে তুমি কি বলবে? যে বাঘ, সিংহ, হরিণ, ভাল্লুক, তারপরে বানর, ঠিক আছে? এগুলো বলবে। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বর কোশ্চেন, এশিয়া মহাদেশের কোন কোন দেশ মৌসুমী জলবায়ুর অন্তর্গত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা উত্তর বলো। আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। ভারতবর্ষ কিন্তু মৌসুমী জলবায়ুর অন্তর্গত, তাই তো? আচ্ছা, আর কোন কোন দেশ, আমাদের প্রতিবেশী দেশগুলি কি কি রয়েছে, সেগুলো কিন্তু মৌসুমী জলবায়ুর অন্তর্গত? বলে ফেলো ঝপ করে কোন কোন দেশ। বাংলাদেশ আর পাকিস্তান। বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, তারপরে থাইল্যান্ড, ঠিক আছে? এইসব যে দেশগুলো, ভিয়েতনাম, তাইওয়ান, এইসব যে দেশগুলো, এইসব দেশগুলো কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে পড়ছে এবং এগুলো মৌসুমী জলবায়ুর অন্তর্গত, ঠিক আছে? এরপরে দেখো মৌসুমী জলবায়ুর অন্তর্গত দেশগুলোতে প্রধানত কয়টি ঋতু লক্ষ্য করা যায় ও কি কি? কয়টি ঋতু লক্ষ্য করা যায় তোমরাই বলো। 4টে প্রধান ঋতু, কি কি? শীত, গ্রীষ্ম, বর্ষা আর শরৎ। তাহলে মৌসুমী জলবায়ু যে অন্তত দেশগুলোতে, সেগুলো 4টি প্রধান ঋতু লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল আর শরৎকাল, এই 4টে, ঠিক আছে? এরপরে মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান প্রধান শহরগুলি কি কি? বলে ফেলো। এক্ষুনি বললাম আমি কি কি শহর লক্ষ্য করা যায়। আমাদের ভারতবর্ষের মধ্যেই রয়েছে কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই, এছাড়া বাংলাদেশের একটা শহর রয়েছে ঢাকা, এছাড়া চীনের সাংহাই, ঠিক আছে, ব্যাংকক, তারপরে রেঙ্গুন, এই যে বড় বড় শহর, এবং এই সব শহরে কিন্তু জনবসতি অনেকটাই বেশি। এবং এটাও কিন্তু তোমরা মনে রাখবে স্টুডেন্ট, যে মৌসুমী জলবায়ু অঞ্চলে কিন্তু পৃথিবীর সব থেকে বেশি মানুষ বসবাস করে, ঠিক আছে? তাহলে স্টুডেন্ট, আশা করি তোমরা সমস্ত ক্লাসটা বুঝতে পেরেছো মৌসুমী জলবায়ু সম্পর্কে। এর পরে ক্লাসে স্টুডেন্ট আমরা এই যে পরের জলবায়ু অঞ্চল, অর্থাৎ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। সবাই খুব খুব ভালো থেকো, এবং আমার সাথে তোমার আবার বা তোমাদের আবার পরে ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে? থ্যাংক ইউ ক্লাস।